তো নমস্কার, আজকে আমরা আহ, যে ভিডিওটা নিয়ে এসেছি সেটার মূল বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে কি কি পড়তে হবে। এবার সুপ্রিম কোর্টের থেকে অলরেডি আমাদের 3টে ক্লাস এখনো অবধি দেওয়া আছে। এবার সেই ক্লাসগুলো আপনি যদি ফলো করেন তাহলে এর আগের অবধি যা হয়ে গেছে সেগুলো পাবেন। এবার এটা আমি এখন থেকে শুরু করে দিচ্ছি। তো আমার বইতে লক্ষ্মীকান্তের 3rd এডিশন, এবার আপনার বই 5th বা 6th হবে, তো চ্যাপ্টারটা একটু চেঞ্জ হতে পারে। তো আমার বইতে 23 নম্বর চ্যাপ্টার, এই হচ্ছে ব্যাপার। এবার আপনার বইতে সেটা হয়তো 24 বা হতে পারে। তো আমরা সুপ্রিম কোর্টের আগের দিন যেগুলো আমরা পড়িয়ে দিয়েছি, জুরিসডিকশন পাওয়ারের অবধি হয়ে গিয়েছে, তার মধ্যে অরিজিনাল জুরিসডিকশন, রিট জুরিসডিকশন, অ্যাপালেট জুরিসডিকশন হয়ে গেছে। এবার আজকে 4 নম্বর পয়েন্ট অ্যাডভাইজারি জুরিসডিকশন থেকে পড়াবো। আচ্ছা, অ্যাপালেট জুরিসডিকশনের একটা পয়েন্ট বাকি আছে, অ্যাপিল বাই স্পেশাল লিভ। সেইটা শুধু আমি আপনাদের এইখানটাই বলে দেবো, তারপর মোটামুটি ওটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এইবার আমার বইতে চ্যাপ্টার নম্বর 23, পেজ নম্বর 7। তো এইখানে আপনি যেটা পড়বেন, দ্য সুপ্রিম কোর্ট ইজ অথরাইজড টু গ্র্যান্ট ইন ইটস ডিসক্রিশন স্পেশাল লিভ। তো যে স্পেশাল লিভটা সুপ্রিম কোর্ট দেয় সেইটার বিষয়ে একটু আলোচনা করছি। কিরকম ভাবে? যেমন ধরুন, বলা হচ্ছে যেমন সুপ্রিম কোর্টে কেউ যদি একটা কোর্টের মানে একটা কেস দাখিল করলো, তো সুপ্রিম কোর্ট তাকে একটা ডেট দেবে। এবার সেই ডেটটা কবে? সেটা হয়তো 2 বছর, 1 বছর, 6 মাস বা 10 দিন, 20 দিন পরে। এবার দেখা গেল যে কেউ হয়তো 2 বছর পরে ডেট হচ্ছে, কিন্তু কোনো একটা এমন গুরুত্বপূর্ণ কেস যেটা দেশের উপরে প্রভাব ফেলতে পারে, একটা সমগ্র মানব মানে ভারতবাসীর জীবনে অসুবিধা সৃষ্টি করতে পারে। তো সেই রকমের জন্য কিছু কিছু কেস আছে যেগুলোকে তারা ডেফিনিট ভাবে একটি ওই 2 বছর পর না, 2 দিনের মাথায়, 4 দিনের মাথায়, 5 দিনের মাথায় একটা ডেট দিয়ে দিতে পারে এবং সেই বিষয়ে কেসের উপরে আলোচনা হতে পারে। আচ্ছা, সোয়েব লিখেছেন, গুড মর্নিং স্যার, গুড মর্নিং। আচ্ছা, তো স্পেশাল লিভ টু অ্যাপিল ফ্রম এনি জাজমেন্ট ইন এনি ম্যাটার পাসড বাই এনি কোর্ট অর ট্রাইব্যুনাল ইন দ্য কান্ট্রি এক্সেপ্ট মিলিটারি ট্রাইব্যুনাল অ্যান্ড কোর্ট মার্শাল। অর্থাৎ কিনা কোনো একটি কোর্ট, কোনো একটি কেস বা কোনো একটি কোর্ট, ধরুন মানে হাই কোর্ট হতে পারে বা আদারওয়াইজ কোনো কোর্ট হতে পারে, যারা একটা ডিটেল মানে জাজমেন্ট দিয়েছে, তার বিরুদ্ধে অ্যাপিল করে ডেট পাওয়া যাচ্ছে 6 বছর পর, সেটা সুপ্রিম কোর্ট নিজের স্পেশাল ইচ্ছা অনুযায়ী, ডিসক্রিপশন অনুযায়ী বা স্পেশাল লিভ অনুযায়ী 2 দিনের মাথায়, যদি যেমন ধরুন আমরা বলতে পারি শ্রীমান সলমান খানের যে একটা কৃষ্ণ সার, হ্যাঁ শ্রীমান সলমান খানের, রূপম সেন বলছে গুড মর্নিং স্যার, ঠিক আছে, যেটা কৃষ্ণ সার বা ওই ব্ল্যাক বা হত্যার যে কেসটা চলছিল, বিভিন্ন কোর্ট রায় দিল, তার বিরুদ্ধে উনি অ্যাপিল করলেন এবং সুপ্রিম কোর্ট বললেন 6 বছর না 2 বছর পরেকার ডেট। তো কেউ যদি দাবি করে না কেন 2 বছর পরেকার ডেট, আপনি এখনই করুন হিয়ারিংটা। তো সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়ে 2 বছর পরেকার ডেট দিয়ে বললো যে আমাদের যত সময় নেই, আপনি চিফ জাস্টিসের সঙ্গে আলোচনা করে নিন যদি তিনি আগে ডেট দিতে পারেন, বলে সেই কেসটাকে প্রায় অনেক দিনের জন্য পরে ডেট দেওয়া হলো। তারপর হচ্ছে ইট ক্যান বি গ্র্যান্টেড ইন এনি জাজমেন্ট, বলে সেই কেসটাকে প্রায় অনেক দিনের জন্য পরে ডেট দেওয়া হলো। তারপর হচ্ছে ইট ক্যান বি গ্র্যান্টেড ইন এনি জাজমেন্ট, সিদ্ধান্ত সেই ক্ষেত্রেও হতে পারে। ইট মে বি রিলেটেড টু এনি ম্যাটার, কনস্টিটিউশনাল, সিভিল, ক্রিমিনাল, ইনকাম ট্যাক্স, লেবার, রেভিনিউ, অ্যাডভোকেটস। এই কেসগুলো মানে অ্যাপিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে আসবে, কিন্তু এটা যে কোনো বিষয়ের উপরে স্পেশাল লিভ গ্র্যান্ট করা যেতে পারে। ক্রিমিনাল ম্যাটার হতে পারে, সিভিল ম্যাটার হতে পারে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ব্যাপার হতে পারে, ইনকাম ট্যাক্স হতে পারে, তারপরে রেভিনিউ, অ্যাডভোকেট, এই সমস্ত কেস। ইট ক্যান বি গ্র্যান্টেড এগেনস্ট এনি কোর্ট অর ট্রাইব্যুনাল, নট নেসেসারিলি এগেনস্ট এ হাই কোর্ট। মানে এটা যে কোনো কোর্টের বিরুদ্ধেই তিনি এই স্পেশাল লিভ দিতে পারেন, শুধু যে হাইকোর্ট হবে তার কোনো মানে নেই। এই হচ্ছে বক্তব্য। তারপরে পয়েন্ট হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশন। এবার এটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে অ্যাডভাইস করবে সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের কাছে অ্যাডভাইস কে চাইতে পারে? সুপ্রিম কোর্টের কাছে অ্যাডভাইস কিন্তু গভর্নমেন্ট চাইতে পারে না। গভর্নমেন্টই অ্যাডভাইস নেবে, কিন্তু গভর্নমেন্ট পাঠাবে রিকোয়েস্ট কার কাছে? প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে মানে অ্যাডভাইস চাইবে, তখন সুপ্রিম কোর্ট কোনো একটা আইনের বিষয় যেটা হয়তো সরকার বানাবে বা ভাবছে বানাবে। কেন কি কেসটা কি হয়, সরকার পক্ষ একটা আইন বানালেন, পার্লামেন্টে উভয় পক্ষে পাস করলেন এবং সেই আইনটি শেষ পর্যন্ত পাবলিশও হলো, কিন্তু কেসটা কি হলো, দেখা গেল যে আইনটা হয়তো সংবিধান বিরোধী হলো বলে সেটা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেল। তো এরকম কেসে তো সমস্যা হতে পারে। তো সেই জন্য
এই এই ধরনের জিনিসগুলো যাতে আর না হয় তার জন্য হয়তো সুপ্রিম কোর্টকে কাছে আগেই আইনের খসড়াটা দিয়ে দেওয়া হলো বা তার সঙ্গে কোনো অ্যাডভাইস চাওয়া হলো, হয়তো কোনো একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস হয়ে গেছে, হয়তো প্রধানমন্ত্রী রিজাইন করেছেন তারপরে যিনি রয়েছেন বা এরকম কিছু রাষ্ট্রপতি রিলেটেড কিছু একটা ক্রাইসিস হলো বা কোনো একটা যেটা সংবিধানে ক্রাইসিস হিসেবে মনে করা হচ্ছে যে এবার কি করবো আমরা বুঝতে পারছি না, মানে কোনো একটা ঘটনাচক্র হয়েছে ভারতের প্রশাসনের ক্ষেত্রে, তো সংবিধানের হিসেবে কি করা উচিত তখন সুপ্রিম কোর্টের কাছে অ্যাডভাইস চাওয়া হয়। The Constitution under Article 143 authorizes the President to seek opinion of the Supreme Court in two categories of matters: of any question of law or fact of public, যেটা সুপ্রিম কোর্টে পাবলিক বলতে সরকারি বা জনগণের দুটোই হতে পারে, যেটা লয়ের বিষয়ে কোনো একটা ব্যাখ্যা এসবের জন্য, আর এনি ডিসপিউট অ্যারাইজিং আউট অফ এনি প্রি কনস্টিটিউশনাল, যেটা লয়ের বিষয়ে কোনো একটা ব্যাখ্যা এসবের জন্য, আর এনি ডিসপিউট অ্যারাইজিং আউট অফ এনি প্রি কনস্টিটিউশনাল ট্রিটি এগ্রিমেন্ট কভেনেন্ট এনগেজমেন্ট সানাদ অর সিমিলার ইনস্ট্রাকশন, মানে সংবিধান তৈরি হওয়ার বা সংবিধান কার্যকরী হওয়ার আগেকার কোনো ট্রিটি সনদ নিয়ম সেই নিয়ে কোনো ডিসপিউট হলে সুপ্রিম কোর্ট অ্যাডভাইস দেবে, এই হচ্ছে কথা। In the case, Supreme Court may tender or may refuse to tender its opinion to President. তিনি প্রেসিডেন্টকে সুপ্রিম কোর্ট অর্ডার মানে পরামর্শ দিতে পারেন বা পরামর্শ দেওয়া থেকে নিজে বিরত থাকতে পারেন। But the second case, Supreme Court must tender its opinion to the President. আর প্রথম কেসে আইনের বিষয়ে ব্যাখ্যা যেটা প্রেসিডেন্ট চাইবে সেটা দিতেও পারে নাও পারে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যেটা সংবিধান কার্যকরী হওয়ার আগের কোনো ব্যাপার নিয়ে সমস্যা হচ্ছে সেখানে সুপ্রিম কোর্ট পরামর্শ দেবেই, দিতে বাধ্য। In both cases, the opinion expressed by Supreme Court is only advisory, not a judicial pronouncement. সুপ্রিম কোর্টের অ্যাডভাইস হচ্ছে যেটা অ্যাডভাইস দেবে সেটা হচ্ছে অ্যাডভাইজারি, নট বাইন্ডিং অন গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টকে সেটা মানতেই হবে বা করতেই হবে, প্রেসিডেন্ট সে কাজটা করবেই এরকম কিন্তু কোনো কথা বলা নেই। So far, President has made 14 references to the Supreme Court in the advisory jurisdiction. মানে আমার বইটা যেহেতু 2009 ছাপানো হয়েছে সেই অনুযায়ী হয়তো 14 বার প্রেসিডেন্ট পরামর্শ চেয়েছেন এবং সুপ্রিম কোর্ট দিয়েছেন, আপনার বইতে হয়তো এই সংখ্যাটা বেশি হতে পারে। আচ্ছা, এ কোর্ট অফ রেকর্ড, এইখানে একটা কোর্ট অফ রেকর্ড মানে সুপ্রিম কোর্টে কোনো একটা কেস হয়েছে, সেই সুপ্রিম কোর্টে কোনো একটা বিশেষ কেস, তাতে একটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং আসুক বা লোয়ার কোর্টে আসুক, তাহলে সঙ্গে সঙ্গে আমরা অমুক কেসের রেফারেন্স দিয়ে কাজটা করতে পারি। জিনিসটা আমি আপনাকে বোঝাই, এইখানেই পার্থক্য করে একজন পড়াশোনা জানা শিক্ষিত নামজাদা উকিল আর একজন না জাদা উকিল। আর কিরকম ব্যাপারটা, ধরা যাক আমরা একটা কেসের উদাহরণ নিই, হয়তো চুরির কেস বা ডাকাতির কেস বা কোনো একটা এমন গুরুত্বপূর্ণ কোর্টে যে উকিল আছে সে যদি সুপ্রিম কোর্টের সমস্ত জাজমেন্ট রায় বা কেসগুলো তার মাথায় থাকে, তিনি পড়ে ফেলেন, দিয়ে ধরুন কেসটা যেই শুরু হলো সঙ্গে সঙ্গে সেই কেস মানে উকিল কি করলেন, সেই কেসের রেফারেন্সটা দিয়ে দিলেন, দিয়ে বললেন দেখুন জাজ সাহেব সুপ্রিম কোর্টে এই সেম ধরনের কেস এসেছিল, তাতে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে এবং আমার মক্কেল যিনি তিনি এই কেসে অবশ্যই জিতবেন। তো সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেটা আছে সেটা জাজ সাহেবের টেবিলে দিতে হবে, জজ সাহেব সেটা লোয়ার কোর্টে দেখে পড়বেন এবং পড়ে যদি তিনি মনে করেন যে হ্যাঁ সুপ্রিম কোর্টেও যা কেস এসেছিল এখানেও তাই কেস এসেছে, তাহলে আমরা কি করব, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ছিল, যে ডিক্রি ছিল, যে অ্যাওয়ার্ড ছিল বা যে প্রনাউন্সমেন্ট ছিল, সেই সেম জিনিসটা আর কোনো বিচার বিবেচনার দরকার নেই, সেই সেম জিনিসটাও আমরা এখানেই প্রনাউন্স করে দেবো। তাহলে কি হবে, কেস একদিনই বা দুদিনই শেষ হয়ে যায়, সিম্পল জিনিস। তো এইটাকে বলে কোর্ট অফ রেকর্ড। তেমনি হাইকোর্টেও যদি সেরকম কোনো কেস, তো এইটাকে বলে কোর্ট অফ রেকর্ড। তেমনি হাইকোর্টেও যদি সেরকম কোনো কেস দেবে, এরকম ভাবে জিনিসগুলো চলতে থাকে, এটাকে বলে কোর্ট অফ রেকর্ড। The judgment, proceedings and acts of the Supreme Court are recorded for perpetual memory and testimony. These records are admitted to be the evidentiary value cannot be questioned when produced before any court. মানে যা রায় দিয়ে দিয়েছে কোনো কেসে সেই সেম রায় আর একটা কেসেও দেওয়া যেতে পারে এবং তার জন্য কোনো কোশ্চেন করা যাবে না যেটা কেন হলো, এটা কি হলো, সুপ্রিম কোর্ট কি করেছিল, এটা হচ্ছে কোর্ট অফ রেকর্ডের ব্যাপার। তারপর হচ্ছে ইট হ্যাজ পাওয়ার টু পানিশ কন্টেম্প্ট অফ কোর্ট আইদার ফর সিম্পল ইমপ্রিজনমেন্ট আপ টু টার্ম অফ 6 months or fine up to ₹2000 or both। মানে মানে যে সুপ্রিম কোর্টের এরকম নির্দেশ না মানা হয় তাহলে 6 মাস বা 6 মাস জেল বা 2000 টাকা ফাইন যা আছে। Contempt of court may be civil or criminal. Civil contempt means willful disobedience of any judgment, order, deed or other process of a court, or willful breach of any undertaking given to a court. Criminal contempt means the publication of any matter
or doing an act which scandalizes or lowers the authority of a court or prejudice or interferes with the due to court মানে কোর্টের কন্টেম্প বা কোর্টের অবমাননা দু রকম হতে পারে সিভিল একটা আর হচ্ছে ক্রিমিনাল সিভিল মানে হচ্ছে কাউকে কোনো অর্ডার দেওয়া হয়েছে কোনো রিট দেওয়া হয়েছে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সে সেটাকে ইচ্ছাকৃত মানেনি সেটা সিভিল আর ক্রিমিনাল কন্টেম্পোরারি ক্রিমিনাল অবমাননা কি জিনিস সেটা হচ্ছে এমন কিছু একটা ব্যাপার হলো এমন কিছু একটা জাজমেন্ট দেওয়া হলো বা এমন কিছু একটা কাজ কেউ করলো যার ফলে সুপ্রিম কোর্টকে সবার কাছে হীন করা হলো ছোট করা হলো তার প্রবলেম ক্রিয়েট করা হলো এই ধরনের জিনিসটা However, innocent publication and distribution of some matter, fair and accurate report of judicial proceedings, fair and reasonable criticism of judicial acts, comment, and administrative side of judiciary do not amount to contempt of court. কিন্তু যদি আপনি নিরপেক্ষ একটা সুপ্রিম কোর্টের প্রসিডিং এর রিপোর্ট দেন হ্যাঁ যদি একটা সত্য সমালোচনা যেটা ঠিকঠাক ভাবে করেন অসুবিধা সৃষ্টি না করেন তাহলে সেক্ষেত্রে সেটা কন্টেম্প বলে গণ্য করা হবে না কারণ কি ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন সুপ্রিম কোর্টও সংবিধানে যেটা রয়েছে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে আপনার মত প্রকাশের অধিকার সেটাও সুপ্রিম কোর্ট সাপোর্ট করে হ্যাঁ কিন্তু সুপ্রিম কোর্টকে ছোট বা অবমাননা করে নয় সুপ্রিম কোর্টের প্রসিডিংস আপনি ফেয়ার ভাবে করবেন সঠিকভাবে করবেন সুপ্রিম কোর্ট তাতে আপনাকে কিছু করবে না বা যদি কোনো একটা জাজমেন্টের আপনি যথাযথ যদিও ক্রিটিসাইজ করা যাবে না জাজেদের কোনো কাজ কিন্তু তবুও যদি আপনি একটা ছোটখাটো আলোচনা করেন যেটা ফেয়ার যেটা উচিত মানে টু সাম এক্সটেন্ট যেটা মানা যেতে পারে তাহলে সেটা ঠিক আছে পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউটা আমরা এতক্ষণ অব্দি প্রচুর ভিডিওতে অনেক কিছু বলেছি যখনই সরকার কোনো আইন বানাবেন এবং সেই আইনটা যদি সংবিধান বিরোধী বলে সুপ্রিম কোর্টের কাছে কোনো রকম আবেদন আসে বা সুপ্রিম কোর্ট নিজে থেকেও ওই কোনো একটা আইন পড়ে নিয়ে মানে খবরের কাগজে বেরোলো আইন প্রকাশ হলো সবকিছু পার্লামেন্টে পাস হলো প্রেসিডেন্ট সই করলেন সেই আইনটা খবরের কাগজে সুপ্রিম কোর্ট পড়ার পরে সে একটা সুমোটো কেস নিতে পারে সুমোটো মানে স্বতঃপ্রণোদিত ভাবে কেউ তার কাছে অ্যাপিল করেছে তার কোনো ম্যাটার নেই তো সুপ্রিম কোর্টে যেটা সংবিধান বিরোধী আইন যদি সরকার বানিয়ে থাকেন আসে সেটাকে বলে আল্ট্রা ভায়াস মানে সংবিধান হয়ে যাবে এটাই বলে জুডিশিয়াল রিভিউ বলছে জুডিশিয়াল রিভিউ ইজ দ্য পাওয়ার অফ সুপ্রিম কোর্ট টু এক্সামিন দ্য কনস্টিটিউশনালিটি অফ লেজিসলেটিভ এনাক্টমেন্টস মানে মানে সংবিধানের বৈধতা মানে আইনগুলোর সাংবিধানিক বৈধতা কি আছে সেইটা এনাক্টমেন্ট অ্যান্ড এক্সিকিউটিভ অর্ডারস অফ বোথ সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্ট এবং সরকার যে আদেশগুলো দেয় সেটা কতটা বৈধ সেটা কতটা ভ্যালিড সেই জিনিসটা এর মাধ্যমে বোঝা যাচ্ছে on examination if they are found to be violative of constitution and consequently they cannot be enforced by government সুতরাং সেই বিধান বিরোধী তাহলে they are declared as illegal unconstitutional enforced by government সুতরাং সেইভাবে সব কেস ফেস এসব ওসব দেওয়া আছে অত জানতে হবে একটু জানলেই হবে 7 নম্বর পয়েন্ট হচ্ছে the other powers besides the above supreme court has numerous other powers it decides the dispute regardless of election of president and vice president in this regard this is original exclusive and final authority প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের মধ্যে যে ইলেকশনটা হয় প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেখানে যদি কোনো রকম ডিসপিউট হয় তাহলে সেইটা বিচার বিবেচনা করার একমাত্র কর্তৃত্ব বা কর্তৃপক্ষকে সুপ্রিম কোর্ট আচ্ছা অমিত পাল লিখেছেন গুরুদেবকে সুপ্রভাত ধন্যবাদ ঠিক আছে ক্লাসটা দেখুন এবার তাহলে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের ডিসপিউট মেকানিজম কিন্তু এক্সক্লুসিভ জুরিসডিকশন অর্থাৎ এটা সুপ্রিম কোর্টেই শুধু বিচার হবে আর অরিজিনাল জুরিসডিকশন এটাও এর মধ্যে পড়ছে It inquires into the conduct and behavior of the chairman and members of UPSC on a reference made by president. If finds them guilty of misbehavior, it can recommend the president for their removal. অর্থাৎ মানে ইউপিএসসি চেয়ারম্যান বা মেম্বারদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে বা কোনো রেফারেন্স and all courts and tribunals functioning in the end of the all courts and tribunals functioning in the entire পর্যবেক্ষণ দেখা এই সমস্ত জিনিসগুলো করতে পারে আচ্ছা সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট আচ্ছা there are 3 categories of advocates সুপ্রিম কোর্টে 3 ধরনের অ্যাডভোকেট থাকেন এক হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট these are advocates who are designated as senior advocates by Supreme Court of India or by any high court বা সুপ্রিম কোর্ট কোন যে ধরনের মানে রয়েছেন কি বলে জাজেদের if in its opinion the by virtue of his ability standing at the bar or special knowledge or experience in law said advocate is deserving such সবকিছু আইনের বিষয় রয়েছে advocates on record only those advocates entitled to file any matter or document before Supreme Court
যারা সুপ্রিম কোর্টের সামনে কোন রকম ম্যাটার অফ এই সমস্ত করবার অধিকারী, অর্থাৎ যাদের অধিকারটা দেওয়া হয়েছে তাদের হচ্ছে অ্যাডভোকেট অন রেকর্ড। অর্থাৎ অন্যান্য যারা অ্যাডভোকেট রয়েছেন তারা ভারতবর্ষের যে কোনো বার কাউন্সিল বা যে কোনো কোর্টের আন্ডারে তাদের নাম রেজিস্টার্ড রয়েছে বার কাউন্সিলে, তারা কোনো ব্যক্তির হয়ে সুপ্রিম কোর্টে রিপ্রেজেন্ট হতে পারেন। তো ব্যাস এইটুকুই সুপ্রিম কোর্টের ক্লাসটা ছিল, এতটাই হলো। যদি কেউ কিছু এতে বুঝতে না পেরে থাকেন তাহলে অনুগ্রহ করে রাত্রি 8টা থেকে 10টার মধ্যে আমাকে ফোন করতে পারেন 8230086177 এই নাম্বারে। ভিডিওটি এটুকু ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।